আমরা মডার্ন যুগে কোনো কিছু অ্যান্টিক জিনিস দেখলে তার অতীত সম্পর্কে কোনো কিছু না জেনে শুধুমাত্র আকর্ষিত হয়ে কিনে ফেলি। আর এক্ষেত্রে আমার ওয়াইফ প্রিয়ার জুড়ি মেলা ভার। যাই হোক, মূল ঘটনায় ফিরছি। 2 বছর পর বিদেশ থেকে বাড়িতে আসা, তাই গিন্নির কড়া হুকুম কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে। যেমন কথা তেমন কাজ। এক বিকেলে তল্পি তল্পা নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। যদিও বাড়ির কাছাকাছি, তবুও প্রাকৃতিক ঐশ্বর্য ও ঐতিহাসিক নজিরে ভরপুর আমাদের ঝাড়গ্রাম অঞ্চল। বিকেলের পরন্ত বেলা, হালকা সোনালি রোদে প্রকৃতি যেন গা এলিয়ে বিশ্রাম করছে। রাস্তার দুপাশে সারি সারি শাল পলাশের গাছগুলো যেন আজ্ঞাবহ সৈনিক বাইক পেয়াদার মতো মাথা নুইয়ে আমাদের আহ্বান জানাচ্ছে। তারই মাঝে কখনো কখনো ছোট ছোট পাহাড়ি নদী এঁকে বেঁকে জায়গা করতে ব্যস্ত। গাড়িটা হঠাৎ সজোরে একটা ব্রেক করে প্রবল ঝাঁকুনি দিয়ে থামল। আমি একেবারে হুমড়ি খেয়ে ড্রাইভারের ঘাড়ে, টায়ারটা পাংচার স্যার, আমি এক্ষুনি পাল্টে দিচ্ছি, এই বলে ড্রাইভার নেমে গেল। এদিকে পড়ন্ত বেলা, তখন সন্ধ্যার চাদরে মুখ ঢেকেছে। হঠাৎই জঙ্গলের দিক থেকে কেমন যেন একটা অস্পষ্ট চিৎকার ও গোঙানির আওয়াজ, এবং সেই সঙ্গে হালকা ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে গেল। কেমন যেন শিউরে আঁতকে উঠি। কি হলো? আরে ও কিছু না, হয়তো কোনো জঙ্গলি পশুর আওয়াজ, প্রিয়া বলে ওঠে। এখানে বলে রাখি, মেয়ে হলেও প্রিয়া বেশ সাহসী, আমার থেকে বেশি তো বটেই। গাড়ি ঠিক করে ফরেস্ট বাংলোয় পৌঁছাতে রাত প্রায় 8টা বেজে যায়। প্রকাণ্ড এক ইংরেজ আমলের বাড়ি, ঠিক যেন ভৌতিক সিনেমার পোড়া বাড়ি। আমার তো দেখেই যা হবার হয়ে গেছে। প্রিয়া হাতটা চেপে চোখ পাকিয়ে আমাকে থামানোর চেষ্টা করছে। এমন সময় গাড়ির হর্ন শুনে বিভৎস জং ধরা কর্কশ আওয়াজে প্রকাণ্ড সদর দরজাটা খুলে একজন বৃদ্ধ মানুষ হ্যারিকেন হাতে বেরিয়ে এলো। আপনারা এসে গেছেন, আসুন আসুন, ভেতরে আসুন, খোক খোক করে কাশতে কাশতে বলে উঠল বুড়োটা। আসলে এই এক প্রিয়ার দোষ। দিব্যি টাউন লাগোয়া কোনো এক ভালো রিসোর্ট বুকিং করতে পারতাম না। অ্যাডভেঞ্চার নাকি বন্য প্রকৃতিতে একেবারে বনের মাঝে থেকেই উপলব্ধি করতে হয়। রুমে এসে একটু ফ্রেশ হয়ে বসেছি, এমন সময় রামচরণ, মানে ওই বুড়ো, এসে জানালো জেনারেটর ঠিক হচ্ছে না, কাল সকালে টাউন থেকে মিস্ত্রি নিয়ে এসে ঠিক করাতে হবে। সে রাত্রে তেমন কিছু না ঘটলেও সকালে প্রিয়ার মুখ থেকে শুনি কাল রাতে নাকি ও ঘুঙুরের আওয়াজ শুনেছে এবং একটা হালকা চিৎকার। ওই দেখো, আমাকে পশুর ডাক বলে সান্ত্বনা দিয়ে এখন নিজেই ভয় পাচ্ছ। চায়ে চুমুক দিয়ে বলে উঠলাম। প্রিয়াও স্বপ্ন বলে উড়িয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি হতে বলল। আজ বকুলপুরের হাট, পাশের এক আদিবাসী গ্রাম। প্রিয়া এর সন্ধানটা আগেই রেখে দিয়েছিল। হাটে পৌঁছাতে বেশিক্ষণ লাগলো না। জঙ্গল মাঝে মিনিট 10 হাঁটা, সঙ্গে বাংলোর 5-4 মাস খাটা একটা আদিবাসী ছোকরাও ছিল। হাটে পৌঁছে আমি দেখলাম এদিক ওদিক ঘুরে একটা সময় এক বয়স্কা বুড়ির দোকানে হাজির হলাম। মাটির তৈরি ও বন্য ডালপালা দিয়ে তৈরি কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের
স্থানীয় দোকানদার। হাটের এক পাশে একটা ছোট্ট চালা ঘর। দোকানে ঢুকে এটা ওটা নেড়ে দেখছি, এমন সময় দোকানের এক বাঁশের গায়ে টাঙানো একটি আয়নার দিকে নজর পড়ল। খুব বেশি হবে না, ফুটখানেক হবে। আশ্চর্য, আয়নাটা হয়তো রূপোর ফ্রেমে বাঁধানো। কি চমৎকার আয়না! পেছনে ফিরে কিছু বলে ওঠার আগেই প্রিয়া বলে উঠল, হাতে নিয়ে দেখতে যাব। অমনি প্রিয়া ছিনিয়ে নেয় হাত থেকে। দেখে যতটুকু আন্দাজ করতে পারছি, ওতে যে পরিমাণ রূপো আছে তা আজকের বাজারে কম করে হলেও 1030 টাকার তো হবে। কিন্তু প্রিয়ার চাই। এদিকে বুড়িটা তার পূর্বপুরুষের শেষ নিশানি বলে কোনো মতেই দেবে না। ওটির মূল্য সম্পর্কে বুড়ির কোনো ধারণা নেই। ঠাহর করতে আমি দাম হাঁকি। 1-2 করতে করতে 7000 টাকায় রফা হলো। অভাবের তাড়নায় বুড়ি কতক্ষণই বা নিজেকে সামলাবে। বেলা তখন মাথার ওপর। আরো 2-1টা জিনিস কেনাকাটা করে বাংলোর উদ্দেশ্যে রওনা হলাম। শুকনো পাথরে নদীর পাড় ধরে আসতে আসতে একটা ব্যাপার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আয়না কেনার পর থেকে প্রিয়া কেমন একটু অন্য মনস্ক, চুপচাপ হয়ে গেছে। দেখি প্রিয়া প্রিয়া কোথায় গেল? প্রিয়া পেছনে ফিরে চমকে যাই। ভয়ে বিস্ময়ে চিৎকার করে উঠলাম। সামনে ছোট্ট ছিল। সে অবাক হয়ে পেছন দিকে তাকিয়ে দেখল আমি পাগলের মতো প্রিয়া বলে জঙ্গলের মধ্যে ছুটতে লাগলাম। খানিক বাদে দেখি এক প্রকাণ্ড শিমুল গাছের নিচে প্রিয়া আনমনে বসে আয়নাটার দিকে তাকিয়ে আছে। এ কি, এখানে একা একা বসে কি করছো? তুমি তো পেছন পেছন আসছিলে, বলে উঠলাম। ঘোরটা কাটতে না কাটতে প্রিয়া বলে উঠল যে আমি নাকি ওকে এখানে অপেক্ষা করতে বলে কোথায় চলে গিয়েছিলাম। এমন সময় ছোট্ট ওখানে এসে পৌঁছল। এক আতঙ্কের দৃষ্টিতে গাছটার দিকে তাকিয়ে বলে উঠল, এখানে কি করছো তোমরা? তাড়াতাড়ি এখান থেকে চলো বলছি। আমি অনেক করে জিজ্ঞেস করলাম, কিছুই বলল না সে। রাস্তায় আসতে আসতে একটা ব্যাপারে আতঙ্কে গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রিয়া যেখানে বসেছিল লোকেশনটা সম্পূর্ণ বিপরীতে আমাদের বাংলো যাওয়ার রাস্তা। তাহলে কি করে গেল? আর আমি তো ওকে কিছু বলিনি। তখন আমি কি জানতাম যে এই সবে শুরু? বাংলোয় ফিরে স্নান করে ডাইনিং টেবিলে প্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিরে, আমাকে কেমন লাগছে বল? হঠাৎই পেছন থেকে বাহারি বাংলা মিশ্রিত কণ্ঠে প্রিয়া বলে উঠল। আমি রীতিমতো ভ্যাবা চাকা খেয়ে পেছনে ফিরে দেখি ইউপি বিহারীদের মতো শাড়ি পরে প্রিয়া দাঁড়িয়ে। তার চেয়েও অবাক করার বিষয় হলো প্রিয়া বিহারি ভাষায় কথা বলছে এবং আমাকে তুই তুকারি করছে। এর আগে যা সে কখনো করেনি। তবু ব্যাপারটাকে স্বাভাবিক করার চেষ্টায় তখন চুপ থাকলাম। বিকেলে 200 টাকা বকশিস দিয়ে ছোট্টুর কাছ থেকে জানতে পারলাম যে ওই শিমুল গাছের নিচে এখানকার তান্ত্রিকরা কালো জাদু ডাকিনী সাধনা করে। সন্ধ্যা যত গড়ায় মনের মধ্যে অজানা ভয় কেমন যেন জাঁকিয়ে বসে। এদিকে প্রিয়াকে আর চেনাই যায় না। স্বভাব আচরণ কেমন যেন বদলে গেছে। সারাক্ষণ ওই আয়নার দিকে তাকিয়ে বসে থাকে আর কি সব বিদ্ঘুটে বিহারি সাজতে থাকে। বারান্দায় বসে নানা রকম চিন্তা করতে করতে মনটা উদাস হয়ে পড়েছিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে ম্লান সূর্যটাকে পশ্চিমে ঢলে পড়তে দেখছিলাম। এমন সময় এক বন্য পাখির কর্কশ স্বরে কান ঝালাপালা হয়ে গেল। সাবজি, এরকম
প্রায় ভূতের মতো পেছন থেকে রামচরণ ডাক দিল। আঁতকে উঠে পেছন ফিরে রেগেই বললাম, কি ব্যাপার, এরকম ভূতের মতো ভয় দেখাচ্ছ কেন? একটু খুক খুক করে কেশে সে বলল, আজও কারেন্ট থাকবে না, জেনারেটর ঠিক হয়নি। এমন সময় হাওয়ার মতো কখন যে অন্ধকারে প্রিয়া এসে দাঁড়িয়েছে জানি না। রামচরণ প্রিয়াকে দেখে গুমড়ে উঠে কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। খানিক বাদে বলল, সাহাবজি, একে তো কারেন্ট নেই, তার উপর আজ মনি অমাবস্যা, তাই আপনারা দয়া করে আজ ঘরের বাইরে বেরোবেন না। রাতে আমি ঘরেই খাবার দিয়ে যাব। কারণ জানতে চাইলে কিছু না বলে বিড়বিড় বিড়বিড় করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল। এই প্রথমবার একাকী প্রিয়ার সাথে বারান্দায় থাকতে কেমন যেন ভয় লাগলো আমার। কি কেউ গাইছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক শুনতে পাচ্ছি কেউ কাঁদছে। হঠাৎই ঘুমটা ভেঙে যায় এবং স্পষ্ট শুনতে পাই। তখন কটা বাজে ঠিক ঠাহর করতে পারছিলাম না। হাটের থেকে যেটুকু মোবাইল চার্জ করে নিয়ে এসেছিলাম তাও ফুরিয়ে গেছে। ব্যাপারটা প্রিয়াকে জানাতে পাশ ফিরে দেখি, কি প্রিয়া পাশে নেই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এবার গান ও নাচের আওয়াজটা আরো স্পষ্ট শোনা যাচ্ছে। ভয়ে আতঙ্কে তখন আমার দম আটকে যাওয়ার অবস্থা। তবুও প্রিয়াকে খুঁজতে হবে। মোমবাতিটা ফুরিয়ে গেছে। সেই অন্ধকারে ঠাহর করে গানের উৎস অনুসরণ করে এগিয়ে গেলাম। আসার দিন নাম রামচরণ কড়াভাবে জানিয়ে দিয়েছিল যে আমরা যেন কোনোভাবেই তিনতলার ছাদে না যাই, কিন্তু গান যে ওদিক থেকেই ভেসে আসছে, তাই কোনো উপায় নেই। ভয়ে ভয়ে আমি এগোলাম। তিনতলায় পৌঁছাতেই বিভৎস আওয়াজ করে দরজাটা খুলে গেল এবং যা দেখলাম তা দেখার পর আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। শির দ্বারা দিয়ে কেমন বরফের স্রোত বয়ে যাচ্ছিল। আসুন হুজুর, বসুন, ঝুমরি বাইকা সালাম নিন। এক অপরিচিত কণ্ঠে, বাইজির সাজে, রক্তাক্ত চোখে, এলোমেলো চুল প্রিয়া ঘুমুরের ছন্দে হাঁটতে হাঁটতে বলে উঠল। অদ্ভুত ভাবে বেশ কয়েকটা মোমবাতি জ্বলছিল, কিন্তু প্রচন্ড বাতাসেও তা নিভছিল না। এদিকে বসুন বলার সঙ্গে সঙ্গে দেখি একটা চেয়ার নিজে থেকেই যেন আমার দিকে এগিয়ে এলো। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই চেয়ারে বসে পড়লাম। তারপর শুরু হলো নাচ গান। প্রিয়া সেমি ক্লাসিক্যাল ও রবীন্দ্র নৃত্য জানত, কিন্তু এক অন্য রকমের নাচ। এবং তার চেয়েও ভয়ঙ্কর অকল্পনীয় ঘটনা ঘটেছিল। সেটা হলো এই যে প্রিয়া যেন পুরো ঘরটাকেই নাচের ফ্লোর হিসেবে ব্যবহার করছে। সে সিলিং বা দেওয়াল যাই হোক না কেন, আশ্চর্যভাবে প্রিয়া পুরো ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। জ্ঞান ফিরতে দেখি আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, জ্ঞান হারাই। জ্ঞান ফিরতে দেখি চোখে মুখে জলের ছিটে দিচ্ছে রামচরণ। আমি তখন করিডোরে এক সোফায় শুয়ে। কি হয়েছিল, আমি এখানে কি করে এলাম, এসব রামচরণকে বলতে যাব এমন সময় আবারও সেই গানের কণ্ঠ ভেসে এলো। তবে এবার তিনতলার ছাদ থেকে না, আমার ঘর থেকে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে রামচরণের দিকে তাকালাম। তারপর রামচরণ গত রাতের সব কথা জানালো। অল্পের জন্য নাকি আমি কিভাবে প্রাণে বেঁচে গেছি, আর একটু হলেই ওই পিশাচিনি আমাকে মেরেই ফেলতো। ও পিশাচিনি না, ও আমার বউ প্রিয়া। আমি বলে উঠলাম, না সাহাবজি, এই মাইজির ওপর ঝুমরি বাইয়ের অশরীরী আত্মা ভর করেছে। আমাদের এখন অনেক সাবধানে কাজ করতে হবে। আমি ভৈরব বাবাকে খবর পাঠিয়েছি। রামচরণ বলে উঠল। আমার মনে তখন একরাশ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জিজ্ঞেস করতে যাব এমন সময় ঘরের ভেতর থেকে এক বিরাট চিৎকার ও দরজা খোলার শব্দ। কে কে আমাকে বন্ধ করে রেখেছে এখানে? আমি কি করব বুঝতে পারছিলাম না।
দালান থেকে একটা ভারী গলার আওয়াজ, বোম তারা, জয় তারা। জটাধারী লাল বস্ত্র পরিহিত, গলায় ও বাহুতে রুদ্রাক্ষের মালা, কাঁধে এক ঝোলা, প্রায় 70 বছরের এক বয়স্ক সাধু আমাদের দিকে এগিয়ে এলেন। ইনি ভৈরব বাবা। আশ্চর্যজনক ভাবে ঘরের ভেতর থেকে আসা চিৎকারটা তখন বন্ধ হয়ে গেছে। ভৈরব বাবা ঘরটাকে দরজায় কি সব ছড়িয়ে দিয়ে ঝোলাটা ওখানেই নামিয়ে রেখে জানালেন, আজ সন্ধ্যায় সূর্যাস্তের পর উনি ওখানেই পুজো বসাবেন এবং যাবতীয় সব পুজোর সামগ্রী রামচরণকে আনতে বলে জঙ্গলের পেছনে মিলিয়ে গেলেন। সারাদিনটা ভয়ে আর আতঙ্কে আমার কেটে গেল। ঘর খোলা বারণ, সারাদিন কখনো ঝুমরি বায়ের কর্কশ কণ্ঠ, আবার প্রিয়ার কাকুতি মিনতি দরজা খুলে দেবার জন্য। বুকের মধ্যে ভয় কষ্টটাকে চেপে রেখে ভৈরব বাবার জন্য অপেক্ষা করছিলাম। সূর্য যখন পশ্চিমের জঙ্গলে ধীরে ধীরে লুকোতে লাগলো, তখন সামনের দালান থেকে আবারও সেই ভারী গলার আওয়াজ পেলাম। ভৈরব বাবা তার দুজন শিষ্যকে নিয়ে হাজির হয়েছেন। পূজার সব সামগ্রী সাজিয়ে দরজার ঠিক সামনে সিঁদুর দিয়ে একটা গোল গন্ডি এঁকে ভৈরব বাবা যখন পূজায় বসলেন, ততক্ষণে সন্ধ্যা ঢলে পড়েছে রাত্রিতে। যজ্ঞ কুণ্ড সাজিয়ে তাতে অগ্নি সংযোজন করে আহুতি দিয়ে ভৈরব বাবা যেই মন্ত্র উচ্চারণ করবেন, অমনি আচমকা তুমুল বাতাসে এক একে প্রদীপগুলো নিভে যেতে লাগলো। সেই সঙ্গে প্রচন্ড চিৎকার ভেসে উঠল, বন্ধ করো, বন্ধ করো, মন্ত্র পড়া বন্ধ করো। সেই সঙ্গে বিকট চিৎকার। আমি আতঙ্কে প্রায় কেঁদেই ফেললাম। আবারও প্রদীপ জ্বালিয়ে মন্ত্র উচ্চারণ শুরু হলো এবং ভেতর থেকে বিকট চিৎকার, কাকুতি মিনতি। এইভাবে কিছুক্ষণ চলার পর একসময় হঠাৎ দেখি ঘরের দরজা জানালা দিয়ে ভীষণ ভাবে সবকিছু কাঁপতে শুরু করেছে, ভেঙে যাবার উপক্রম। এদিকে মন্ত্রের তীব্রতাও বেড়ে গেছে এবং সেই সঙ্গে ঘন ঘন যজ্ঞে আহুতি। একটা পর্যায়ে হঠাৎ বিকট শব্দে তালাটা ভেঙে গেল, দরজা খুলে গেল। সেই সঙ্গে একরকম উড়ে যে মূর্তিটা বেরিয়ে এলো, তার বিভৎস রূপের দিকে ভয়ে তাকানো যায় না। তবু এক মুহূর্ত দেখে আমি ভয়ে শিউরে উঠে পেছনে পিলারে বাড়ি খেলাম। সমগ্র মুখ ও হাত পায়ের চামড়া কাটা কাটা, তা দিয়ে তাজা রক্ত ফোটা ফোটা চুইয়ে পড়ছে। চোখগুলো আগুনের মতো জ্বলছে, পরনে সেকেলে পুরনো ছেঁড়া ফাটা ঘাগড়া চলি। যেই মুহূর্তে সে ঘরের চৌকট পেরিয়েছে, অমনি ভৈরব বাবার জয় তারা বলে তার সিঁদুর ছিটিয়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে ঝুমরি রূপী প্রিয়ার শরীরে একরকম যেন ফোসকা বেরোতে লাগলো। উড়ন্ত অবস্থা থেকে সে যেন লাল গণ্ডির মধ্যে এসে পড়ল। আমি প্রিয়া বলে ছুটে গিয়ে ধরতে যেতেই ভৈরব বাবা বাধা দেন এবং মন্ত্র উচ্চারণ করতে করতে ক্রমাগত সিঁদুর ছিটাতে থাকেন প্রিয়ার উপর। কয়েক মুহূর্ত পর ভৈরব বাবা বললেন যে তাড়াতাড়ি ঘর থেকে আয়নাটা নিয়ে এসে এখনই ভেঙে যজ্ঞ কুণ্ডে ফেলে দিতে হবে। ঝুমরি বায়ের আত্মা তখন কিছুটা মূর্ছা অবস্থায় গণ্ডির ভেতর পড়ে আছে। আমি আস্তে আস্তে পাশ কাটিয়ে ঘর যেই আয়নাটা নিয়ে এসেছি, অমনি আবার শুরু হলো বাতাস, সেই সঙ্গে কান ফাটা চিৎকার। আবারও ভেসে আসলো সেই সমস্ত শব্দ, সেই সমস্ত সাবধানী সব বাক্য। আয়নাটা তাড়াতাড়ি ভাঙো, তাড়াতাড়ি, ভৈরব বাবার আদেশ। কয়েক মুহূর্তের ব্যবধানে আমি শেষমেশ আয়নাটা ভেঙে যজ্ঞ কুণ্ডে ফেলার পর হঠাৎ চিৎকারটা শেষবারের মতো একটা বিকট আর্তনাদের রূপ নিয়ে শান্ত হলো এবং সেই মুহূর্তে প্রিয়ার শরীর থেকে যেন একটা আগুনের গোলা বেরিয়ে এসে যজ্ঞ কুণ্ডে মিলিয়ে গেল। চারিদিকে তখন পিন ড্রপ সাইলেন্স। ভৈরব বাবা গঙ্গা জল ছিটিয়ে প্রিয়াকে ঘরে নিয়ে যেতে বললেন এবং সকালে একটা ডাক্তার দেখিয়ে নিতে বললেন শরীরের ক্ষত নিবারণের জন্য। সবকিছু গুছিয়ে দক্ষিণা দিয়ে যখন ভৈরব বাবাকে বিদায় জানালাম, তখন পূব আকাশে হালকা আবিরের ছটা। নবসূর্য যেন নতুন করে আমাদের জীবনে উদিত হচ্ছে।
পরের দিন ডাক্তার আসে এবং প্রিয়ার চিকিৎসা করে। পুরোপুরি সুস্থ হতে প্রিয়ার সপ্তাহখানেক লেগে যায়। সেই কটা দিন আমরা ওখানেই ছিলাম, কিন্তু আর কিছু ঘটেনি। ভোলা বাবার নির্দেশ মতো আমি আয়নার ফ্রেমটা জঙ্গলে ওই শিমুল গাছের নিচে পুঁতে আসি। ফিরে আসার সময় রামচরণের কাছে ঝুমরি বাইয়ের মৃত্যুর রহস্য শুনি। একসময় এই গেস্ট হাউস এলাকায় জমিদারের বাগান বাড়ি ছিল। জমিদার বাড়ির ছোট কুমার কালো জাদু করে প্রেমের জালে ফেলেছিল ঝুমরি বাই। জমিদার বাবু জানতে পেরে ঝুমরি বাইকে এলাকা থেকে বের করে দেন। একদিন জঙ্গলে ওই শিমুল গাছের নিচে বিভৎস কাটা ছেঁড়া অবস্থায় ঝুমরি বাইয়ের মৃতদেহ পাওয়া যায় এবং সঙ্গে ওই আয়নাটা। আয়নাটা ঝুমরি বাইয়ের ভীষণ প্রিয় ছিল, কিন্তু পরবর্তীতে কোথায় গেছে আয়নাটা কেউ জানতই না, আর জানার কথাও নয়। তবে এতদিন বাদে আবারও আয়নাটা এই বাড়ির সংস্পর্শে আসতেই ঝুমরি বাইয়ের আত্মা জেগে ওঠে। অনেক বড় হয়ে গেল ঘটনাটা। এটা সিলেক্ট হয় যদি, তাহলে আপনার উপস্থিতিতে আমার পঞ্চম ঘটনা হবে। সুকান্ত মাইতি, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, জেলা পশ্চিম মেদিনীপুর, থানা বেলদা।